ইমামুল ইসলাম ভাই, আপনার কাছে যে আলোচনাটি হচ্ছে, যেটি সারোয়ার ভাই বলার চেষ্টা করছেন, যে যদি বিচার করা হতো অন্তত যারা অপরাধী গত সরকারের আমলে অপরাধ করেছে, এবং এদের যে কঠোর ব্যবস্থা নেওয়া হতো, এবং একটা বিপ্লবী সরকার যদি প্রকৃত অর্থে প্রতিষ্ঠা করা যেত, এবং সেই যে ফেসিবাদীর যে রাষ্ট্রপ্রধান যদি না থাকতেন, তাহলে আসলে দেশের এই পরিস্থিতি দেখতে হতো না। সেখানেই ভুলটি হয়েছে। এবং আজকে যারা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দেখছি, সেখানে আসলে পরাজিত ফেসিবাদীরাই এই কাজটি করছে এবং তাদের দায় আছে। দেখেন, বিচারিক প্রক্রিয়া একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই সরকারের যারা রয়েছে তারা তো উঠে পড়েই লাগছে যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার যারা সহযোগী ছিল তাদেরকে বিচারের প্রক্রিয়ার মধ্য থেকে তাদেরকে বয়কট বলেন বা নিষিদ্ধ করা হোক, এটা এই সরকার উঠে পড়ে লেগেছে। এক্ষেত্রে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু এই সরকারের যেই কাজটা হওয়া উচিত ছিল, যে 5ই আগস্টের পর যেই থানাগুলো পোড়ানো হয়েছে, যেই পুলিশগুলোকে হত্যা করা হয়েছে, বা এই যে জেলখানা ভেঙ্গে জঙ্গি এবং শীর্ষ সন্ত্রাসীরা যে বের হয়ে আসছে, এই যে এখনো প্রায় 5,000-এর মতো আগ্নেয়াস্ত্র মাঠে রয়েছে, 5ই আগস্টের পরে যেই আগ্নেয়াস্ত্রগুলো থানা থেকে লুট হয়েছে, এগুলো উদ্ধার না করে একটা দেশে কিভাবে স্থিতিশীলতা আনবে, কিভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি ঘটাবে, এগুলো এই সরকারের মাথার মধ্যে নেই। এই সরকারের মাথার মধ্যে শুধুই রয়েছে শেখ হাসিনা এবং তার দোসর। কাজেই এগুলো হাস্যকর কথা। আর একটা আমার সরোয়ার ভাই বলছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে শেখ হাসিনা এবং তার দোসররা রয়েছে, এবং এই দেশে কলকাঠি নাড়ছে। একটা পার্শ্ববর্তী দেশ, আমাদের পার্শ্ববর্তী বৃহৎ দেশ, যারা বিশ্ব রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছে। এক্ষেত্রে ওনার বিএনপিও ভারতের সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে যাচ্ছে। এই রিসেন্ট এটা বিভিন্ন মিডিয়ায় আসছে কিন্তু, যে কিভাবে ভারতের সাথে আমরা সুসম্পর্ক তৈরি করব। এবং পার্শ্ববর্তী চীনের সাথেও ডক্টর মঈন খান এখন তার একটি প্রতিনিধি দল নিয়ে চীনেও তারা এখন সফররত রয়েছেন। এই যে পার্শ্ববর্তী রাষ্ট্র বা শক্তিশালী রাষ্ট্রের সাথে যে সুসম্পর্ক করার প্রক্রিয়া, এগুলো বড় দল বা অন্যান্য দলের মধ্যে এগুলো থাকেই। কাজেই আমরা কিন্তু শুধুমাত্র ভোটের তাগিদে ভারত বাংলাদেশকে অনেক সময় কাউন্ট করে যে এখানে ধর্মের মাধ্যমে, আবার আমরাও ভারতকে কাউন্ট করি ধর্মের মাধ্যমে, মানে যাতে ভোটের রাজনীতিটা পাকাপোক্ত করতে পারি আমরা। কিন্তু আসলে এক্সাক্ট পাশাপাশি রাষ্ট্রের সম্পর্কটা কি হওয়া উচিত, এটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি করা উচিত বলে আমি মনে করি। আর হচ্ছে যে দেখেন, এই শেখ হাসিনাকে তার 16-17 বছরের যে কঠোর শাসন আমল, সেই শাসন আমলের সময় এত হত্যাকাণ্ড দেখা যায়নি, এত দর্শনও দেখা যায়নি। কিন্তু শেখ হাসিনাকে সময় যদি এখন যে হারে দর্শন হচ্ছে, এখন যে হারে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এটা যদি শেখ হাসিনার সময় হতো এইভাবে, তাহলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে ফালাতে এত 15 বছর সময় দরকার ছিল না। এদেশের জনগণ অনেক আগেই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে ফালাতো। এখন এই যে বর্তমান যে সরকার রয়েছে, যাদের এই বিভাজিত সরকার, এক্ষেত্রে তারা এখন না পারছে দেশের মানুষকে স্বস্তিতে রাখতে, না পারছে দেশের মানুষকে শান্তি দিতে পারছে। এরা এমন একটা জগা খিচুড়ি মার্কা অবস্থায় রয়েছে, যেখানে নেই গণতন্ত্র, যেখানে তারা সংস্কারের মোয়া তুলে জাতির সাথে প্রতারণা করছে, যেখানে একটা রাষ্ট্রের মূল ক্ষমতার কারিগর হচ্ছে রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলগুলোকে একই প্ল্যাটফর্মে এনে সামনের যে নির্বাচন, একটা সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য যে নির্বাচন আমরা দিয়ে গণতান্ত্রিক পথে আমরা হাঁটবো, সেই ব্যবস্থাটা কি হবে বা কিভাবে যাব, সেই জায়গাও এই সরকার কিন্তু পরিষ্কার করতে পারেনি। এক্ষেত্রে আজকের সেনাপ্রধান, যিনি অনেকটা বাধ্য হয়েই তিনি জাতির সামনে যেই বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা এদেশের জাতিকে আরো ঐক্যবদ্ধ করবে এবং
জাতির ত্রাণকর্তা হিসাবে আজকের সেনাপ্রধানই আমি মনে করি আমাদের আশা আকাঙ্ক্ষা বা এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারবেন সেনাপ্রধান, এবং তিনি জাতিকে একটা সঠিক পথে নিতে পারবেন যদি ওনার সদিচ্ছা থাকে, যদি ওনার দূরদর্শিতা থাকে, যদি উনি জাতির ক্রান্তি লগ্নে আরো ডেডিকেশন এবং আরো কমিটমেন্ট নিয়ে যদি উনি আগাতে পারেন। এক্ষেত্রে সেনাপ্রধান এর যে আজকের বক্তব্য, এটাকে আমি আজকে তার বক্তব্যকে সাধুবাদ জানাচ্ছি, এবং এটা একটা সময় উপযোগী একটা বক্তব্য উনি দিয়েছেন বলে মনে করি। ধন্যবাদ।